স্বাগত ডিজি বাংলার দিনের খবরে, সঙ্গে আছি ইমদাদুল হক। শুরুতেই শিরোনাম। ডিজিটাল হলো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ৩৮ সেবা। দক্ষ জনবল নিতে জাপানকে বাংলাদেশের আহ্বান। ব্রডব্যান্ড ইন্টারনেটে সকল ক্ষেত্রে ভ্যাট ৫%। উপজেলায় ১০০ জিবিপিএস গতির ইন্টারনেট দেবে বিটিসিএল। মহামারীতে অ্যাপ স্টোরের বাজিমাত। পদত্যাগ করলেন টিকটকের প্রধান নির্বাহী। শুক্রবার উন্মোচিত হচ্ছে ইলন মাস্কের ব্রেইন পিসি। এবং দ্বিতীয় প্রান্তিকে লাভজনক অবস্থানে শাওমি। যাচ্ছি বিস্তারিত খবরে। ডিজিটাল হলো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ৩৮ সেবা। মাইগভ প্ল্যাটফর্মে যুক্ত হলো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। এর ফলশ্রুতিতে এখন থেকে মুক্তিযোদ্ধাদের নাম গেজেটে অন্তর্ভুক্তিকরণ, মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা প্রাপ্তি, মুক্তিযোদ্ধাদের নাম ও তথ্য সংশোধন, মুক্তিযুদ্ধভিত্তিক পুস্তক প্রাপ্তি, মুক্তিযুদ্ধের সাময়িক সনদ প্রদান, রেজিস্টার সংশোধন, চিকিৎসা সেবা দান স্কিমের আওতায় মুক্তিযোদ্ধাদের ভারতে চিকিৎসা সেবা প্রদান, পিআরএল এবং ল্যাম্প গ্র্যান্ট অনুমোদন, ভারত বাংলাদেশ মৈত্রী মুক্তিযোদ্ধা সন্তান স্কলারশিপ স্কিমের আওতায় ছাত্রবৃত্তি সহ ৩৮ ধরনের সেবা মাইগভ অ্যাপ্লিকেশনের মাধ্যমে মিলবে। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সেবার উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। এ সময় সেপ্টেম্বরের মধ্যে মোবাইল ফোনেই শতভাগ মুক্তিযোদ্ধাদের ভাতা দেয়া হবে বলে জানান তিনি। একটা প্রকল্প কাজ চলছে, এমআইএস কি ইনফরমেশন সার্ভিস, মোবাইল ইনফরমেশন সার্ভিস। এটারও আমরা সবকিছু ডিজিটাল ভাবে সম্মানী ভাতা যাবে, নিজের যার যার অ্যাকাউন্টে চলে যাবে, মোবাইলে চলে যাবে। সেটারও আমরা ১,৯১,০৯৮ জনের মধ্যে ইতিমধ্যে ১,৬০,০০০ রেকর্ড, ১,৬০,৫৩৪ জনের এন্ট্রি হয়ে গেছে আগামী মাসের মধ্যে। আগস্ট মাস, এটা সেপ্টেম্বর মাসের মধ্যে আমরা 100% এটা নিশ্চিত করব ইনশাআল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে প্রযুক্তি শক্তিশালী হাতিয়ার বলে উল্লেখ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বিএনপি জামাত জোট সরকারের সময় ২০০১ সাল থেকে ৬ সাল পর্যন্ত ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। কত লজ্জার ব্যাপার যে ৫ বার শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে র্যাঙ্কিং এ এসছে। আজকে সেই দেশ কিন্তু মর্যাদার আসনে নিয়ে এসছেন জননেত্রী শেখ হাসিনা প্রযুক্তির ব্যবহার করে। আমরা বলি যে টাইম, কস্ট অ্যান্ড ভিজিট এটি কমে এসছে। টাইম, কস্ট, ভিজিট অ্যান্ড করাপশন কমে এসছে কিভাবে? দুটো উদাহরণ দেখেন। জমির পর্চা আগে ডিসি অফিসে যেতে হতো, গ্রামের মানুষ শত মাইল দূরে ১,০০০ টাকা খরচ করে মাসের পর মাস অপেক্ষা করে দালালের পিছনে পিছনে ঘুরতে হতো ঘুষ দিয়ে। এখন ইউনিয়ন ডিজিটাল সেন্টারে ডেলিভারি হয়ে যায়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ। সেবাটি বিষয়ে আলোকপাত করেন এটুআই সিটিও আরফে এলাহি। ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, এটুআইয়ের নীতি উপদেষ্টা আনির চৌধুরী এবং এটুআই প্রকল্প পরিচালক আব্দুল মান্নান। দক্ষ জনবল নিতে জাপানকে বাংলাদেশের আহ্বান। বাংলাদেশ থেকে তথ্য প্রযুক্তিতে দক্ষ জনবল নিয়োগের পাশাপাশি এই খাতে আরও বেশি বিনিয়োগ করতে জাপানি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। We have many global firms in technology that have started to take advantage of Bangladesh opportunity. Global giants like IBM, Oracle, Microsoft, Samsung have all established their presence in Bangladesh. Samsung, on top of assembling their latest smartphones in Bangladesh, also has an R&D center with over 400 engineers. The 4 pillars behind the digital Bangladesh is strengthened by strong government commitment and support. Government has been updating policies to augment the ease of doing business for prospective investors and partners. Updated policies include Digital Security Act, RTI, IPR, broadband, PPP, alternative investment, telecom, etc.
the government facilities to ensure that partners and investors like yourself can take advantage of the Bangladesh opportunity to grow further. বৃহস্পতিবার টোকিওর বাংলাদেশ দূতাবাস ও ফুজিৎসু রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত এক ওয়েবিনারে এই আহ্বান জানান তিনি। ওয়েবিনারে সংযুক্ত ছিলেন জাপান দূতাবাসের মিনিস্টার ও দূতালয় প্রধান ডক্টর জিয়াউল আবেদিন। এছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জাফর উদ্দিন, বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, টোকিও দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ডক্টর শাহিদা আক্তার ওয়েবিনারে যুক্ত ছিলেন। দূতাবাসের বাণিজ্যিক কাউন্সিলর ডক্টর আরিফুল হকের সঞ্চালনায় বাংলাদেশের ৫০টি আইটি প্রতিষ্ঠান ও জাপানের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের শতাধিক প্রতিনিধি এতে অংশ নেন। অনলাইন এই আলোচনায় আরও অংশ নেন জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের বাংলাদেশ প্রতিনিধি ইউজি আন্দো, জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির উপপরিচালক সিকো ইয়ামাবে, জাপান ইনফরমেশন টেকনোলজি সার্ভিস ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের মাসাইকো ওসুকা, ফুজিৎসু রিসার্চ ইনস্টিটিউটের পক্ষে মাইদুল ইসলাম এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস সভাপতি সৈয়দ আলমাস কবির। Very closely with the government in its efforts to create the digital Bangladesh in the e-governance projects, and also we are working with the government in developing the skills. You know, about 20,000 graduates join ICT industry every year, and in this time of lockdown, in the last few months, last 4 or 5 months, we have not been just sitting idle. We have trained a few thousand young professionals online, frontier technologies, the upcoming technologies like blockchain, IoT, big data, etc. So we have developed a very rich pool of skilled HR, and I want to mention very proudly that some of our companies with the local engineers, they are designing chipsets for Apple, Motorola, etc. ব্রডব্যান্ড ইন্টারনেটের সকল ক্ষেত্রে ভ্যাট ৫%। ইন্টারনেট সেবার ভ্যালু চেইনে ১৫% ভ্যাট জটিলতার অবসান ঘটিয়েছে রাজস্ব বোর্ড। ফলে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রক্রিয়ায় সকল অংশীজনের ভ্যাট হবে সমান ৫%। এ লক্ষ্যে আইটিসি, আইআইজি, এনটিটিএন সেবার ক্ষেত্রে ৫% অতিরিক্ত মূসক হতে অব্যাহতি দিয়ে একটি এসআরও জারি করেছে রাজস্ব বোর্ড। ২৫ অক্টোবর রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপন জারি করেছেন সিনিয়র সচিব আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। এ বিষয়ে রাজস্ব বোর্ডকে ধন্যবাদ জানিয়ে এই ইস্যুতে অগ্রণী ভূমিকা রাখায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপি মহাসচিব ইমদাদুল হক। উপজেলায় ১০০ জিবিপিএস গতির ইন্টারনেট দেবে বিটিসিএল। উপজেলা পর্যায়ে ১০০ জিবিপিএস গতির নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড বিটিসিএল। পরিকল্পনা অনুযায়ী দেশের ১২১৬টি ইউনিয়নে ২০২৩ সালের মধ্যে উচ্চ গতির ইন্টারনেট সেবা পৌঁছে দেবে এই টেলিসেবাদাতা প্রতিষ্ঠানটি। একই সঙ্গে সংযোগ নিরবিচ্ছিন্ন রাখতে এসপারের পরিবর্তে ব্যবহার করবে অটোমেটিক সুইচিং বা অ্যাসন প্রযুক্তি। আর রিং টাইপ নেটওয়ার্ক রূপান্তরকরণের এই মহাপরিকল্পনা বিষয়ে জানতে চাইলে বিটিসিএল ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ রফিকুল মতিন জানালেন, ৮টি ক্লাস্টারে এই কাজ সম্পাদিত হবে। তিনি বলেন, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, বগুড়া, রংপুর, খুলনা এবং বরিশালে আমরা 1 টেরাবিট, 800 গিগাবিট আর 600 গিগাবিটের নেটওয়ার্ক তৈরি করব। এই 8টা ক্লাস্টার হবে। তো এই 8টা ক্লাস্টারকে দিব, তাদের মধ্যে হাইয়েস্ট ক্যাপাসিটি হবে 1 টেরাবিট আর আপনার লোয়েস্ট হবে 600 গিগাবিট। এটা হলো টোটাল আমাদের 8টা ক্লাস্টারে ভাগ করে। আর কক্সবাজার যেটা আছে, কুয়াকাটা এবং বেনাপোল, এগুলিতে আমাদের আসলে ব্যাকহোল, এখানে ওই আইটিসি কানেক্ট আছে হইলো বেনাপোলে, আর CMEW4 আর CMEW5 আছে হইলো কক্সবাজার আর কুয়াকাটায়। তো এখানে আমরা 1 টেরা করে করব, 1 টেরা ক্যাপাসিটি, মানে যেহেতু কন্টিনিউয়াসলি বাড়তেছে। আর প্রত্যেক জেলায় করব হলো 300 জিবিপিএস আমাদের ট্রান্সমিশনের জন্য, আর প্রত্যেক উপজেলায় করব 100 জিবিপিএস উপজেলা লেভেলে। প্রকল্প বাস্তবায়নে 4টি নদীর মধ্য দিয়ে সাবমেরিন কেবল স্থাপনের প্রয়োজন হবে বলে জানান বিটিসিএল এর উপব্যবস্থাপনা পরিচালক AKM হাবিবুর রহমান। আমাদের প্ল্যানের মধ্যে আছে যে পদ্মার যে ব্রিজ হচ্ছে
পদ্মা ব্রিজ দিয়ে যদি আমরা পদ্মা ব্রিজের উপর দিয়ে যদি যাইতে পারি তাহলে তো গেলাম, আর যদি পদ্মা ব্রিজের উপর দিয়ে যদি না যাইতে পারি তাহলে পদ্মা ব্রিজের সাবমেরিন কেবল দিয়ে কানেক্ট করা যায় কি। আবার আমাদের ওইদিকে ধরেন যে নর্থ বেঙ্গলের দিকে যদি যাই তাহলে গাইবান্ধা এবং জামালপুর দেখবেন যে গাইবান্ধা জামালপুর ওইদিকে মাঝখানে ব্রহ্মপুত্র নদী। আমাদের টার্গেট হলো যে এটা তো গাইবান্ধা উত্তরবঙ্গের সাথে এই বঙ্গের কোনো কানেক্টিভিটি নাই, কানেক্টিভিটি আছে থ্রু ঢাকা। আমার চাচ্ছি যে ওই দিক দিয়ে যদি আমরা ব্রহ্মপুত্রের নিচ দিয়ে যদি আমরা একটা কেবল বসায় ওই দিকটা কানেক্ট করতে পারি তাহলে কিন্তু আমার ওই ট্রাফিক আর ঢাকা দিয়ে যাবে না, ট্রাফিক কিন্তু তখন ওই দিক দিয়ে যাবে। হ্যাঁ, যদি এইদিকে কোনো ব্রেক হয়। এই ধরনের কিছু কিছু জায়গায় আমরা লিঙ্কটা কমপ্লিট করার কারণে এবং এই প্রত্যেকটা জায়গার ক্যাপাসিটি বাড়ানোর কারণে এবং অ্যাসন বলে অটোমেটিক সুইচিং অপটিক্যাল নেটওয়ার্ক এই টেকনোলজিতে ইন্ট্রোডিউস করার কারণে আসলে আমাদের প্রকল্পের পরিধি এবং টেকনোলজি ইনক্লুড করার কারণে আসলে ব্যয়টা বাড়ছে। বিটিসিএল এর বিদ্যমান অপটিক্যাল ফাইবার কেবল নেটওয়ার্কের উন্নয়ন এবং রিং টাইপ নেটওয়ার্কের রূপান্তরকরণ বিষয়ক এই প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১,৪৫০ কোটি টাকা। বৃহস্পতিবার পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটির বৈঠকে প্রকল্পটির চুলচেরা বিশ্লেষণ হওয়ার কথা থাকলেও তা হয়নি। তবে বিটিসিএল কর্তৃপক্ষ আশা করছে আগামী মাসেই এ বিষয়ে সবুজ সংকেত পেতে পারেন তারা। জানিয়ে দিচ্ছি টেলকো সংবাদ। করোনা মহামারীর কারণে চলতি ২০২০ সালের দ্বিতীয় প্রান্তিকে আয় কমেছে দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর ও ডিজিটাল সার্ভিসেস কোম্পানি রবির। প্রাথমিক প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির আয় ৯.৫% কমে দাঁড়িয়েছে ১,৭৬৩ কোটি টাকা। স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে দেশের সেরা স্টার্টআপগুলোর কাছ থেকে অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে বৃহস্পতিবার ইন্টারঅ্যাক্টিভ ভার্চুয়াল সেশনের মাধ্যমে অনুষ্ঠিত হল বাংলালিংকের লার্ন ফ্রম দ্য স্টার্টআপস প্রোগ্রাম। সেশনে যুক্ত ছিলেন বাংলালিংকের চিফ হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মঞ্জুলা মোর্শেদ। নজর দিচ্ছি দেশের বাইরে। মহামারীতে অ্যাপ স্টোরের বাজিমাত। চলমান করোনা ভাইরাস মহামারীতে গেমিং বাজারে অন্য বাজারের তুলনায় উল্টো বাতাস বইছে। বাসায় বসে অনেকেই অলস সময় কাটাচ্ছেন গেম খেলার মাধ্যমে। বেড়েছে প্রিমিয়াম গেম বিক্রি ও ইন অ্যাপ পারচেজও। গেমিং বাজারের এই প্রবৃদ্ধিতে মহামারীকালীন বাজিমাত করেছে অ্যাপলের অ্যাপ স্টোর। শুধুমাত্র গেমিং অ্যাপ থেকে বছরের প্রথম ৬ মাসে প্ল্যাটফর্মটি থেকে অ্যাপল আয় করেছে $২২.২ বিলিয়ন। গত বছরের একই সময়ের তুলনায় অ্যাপ স্টোরের গেমিং থেকে আয় বেড়েছে প্রায় ২৩%। গত বছর প্রথম ৬ মাসে অ্যাপলের এই খাত থেকে আয় ছিল $১৮.১ বিলিয়ন। আর বছরের দ্বিতীয় প্রান্তিকে আয় হয়েছে $১১.৫ বিলিয়ন। একই সময়ে গুগলের প্লে স্টোর থেকে আয় হয়েছে $৭.৭ বিলিয়ন। পদত্যাগ করলেন টিকটকের প্রধান নির্বাহী। ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন মায়ার পদত্যাগ করেছেন। টিকটকের জেনারেল ম্যানেজার ভ্যানেসা পাপ্পাস অন্তর্বর্তীকালীন হিসেবে মায়ারের স্থলাভিষিক্ত হয়েছেন। সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে টিকটকের মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্সের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন করা যাবে না বলে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণার কয়েকদিনের মধ্যেই সরে দাঁড়ালেন টিকটকের প্রধান নির্বাহী। বিদায়ের ঘোষণা দিয়ে কোম্পানির সহকর্মীদের কাছে চিঠি লিখেছেন মায়ার। বুকে ভারী যন্ত্রণা নিয়ে আপনাদের সবাইকে জানাতে চাই, আমি কোম্পানি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, লিখেছেন মায়ার। শুক্রবার উন্মোচিত হচ্ছে ইলন মাস্কের ব্রেইন পিসি। চলতি বছরের প্রথম দিকে স্পেসএক্স এবং টেসলার প্রধান ইলন মাস্ক তাদের ব্রেইন কম্পিউটার স্টার্টআপ নিউরালিংকের সর্বশেষ ডেভেলপমেন্ট দেখান। তখন জানা গিয়েছিল অক্টোবরে চালু হতে পারে সেবাটি। এবার বিস্তারিত জানাতে ওয়েবকাস্টে যুক্ত হচ্ছেন বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তিটি। আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল ৩টায় বিস্তারিত তুলে ধরবেন তিনি। ফেব্রুয়ারিতে ইলন মাস্ক জানান, নিউরালিংকের পরবর্তী সংস্করণ হবে অসাধারণ। নিউরালিংক ডিভাইস যদি রোগীর ত্বকের নিচে ইলেকট্রোডকে বসাতে পারে তবে সেটি হবে যুগান্তকারী। দ্বিতীয় প্রান্তিকে লাভজনক অবস্থানে শাওমি। চলমান করোনা ভাইরাস মহামারীতে বিশ্বব্যাপী স্মার্টফোন বাজার ধীর গতিতে চললেও দ্বিতীয় প্রান্তিকে শাওমি লাভজনক অবস্থানে রয়েছে। এই সময়ে কোম্পানির আয় হয়েছে $7.৭ বিলিয়ন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩.১% বেশি এবং চলতি বছরের প্রথম প্রান্তিকের তুলনায় ৭.৭% বেশি প্রবৃদ্ধি। এই সময় শাওমির লাভ হয়েছে $৬৫০ মিলিয়ন। গত বছরের একই সময়ের তুলনায় ১২৯.৮% এবং চলতি বছরের প্রথম প্রান্তিকের তুলনায় ১০৮% বেশি প্রবৃদ্ধি হয়েছে।
গত জানুয়ারির তুলনায় শাওমি দ্বিতীয় প্রান্তিকে প্রতিদিন গড়ে 120% বেশি স্মার্টফোন বিক্রি করেছে। চীনের বাইরে ভারতেও শাওমি ফোনের বিক্রি বেড়েছে। মহামারীর প্রথম দিকে অবশ্য ভারতের বাজারে শাওমির বিক্রি ছিল নিম্নমুখী। শাওমির এই আয়ে উল্লেখজনক ভূমিকা রেখেছে ইউরোপ। গত বছরের তুলনায় গত প্রান্তিকে ইউরোপে শাওমির পণ্য বাজারজাত হয়েছে 65% বেশি। স্পেনে প্রথম, ফ্রান্সে দ্বিতীয় এবং জার্মানিতে চতুর্থ শীর্ষ স্মার্টফোন ভেন্ডর হিসেবে অবস্থান রয়েছে চীনের এই কোম্পানিটি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ডিজিটাল জীবনধারায় নিরাপদে ভালো কাটুক সবার জীবন। প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়।